সাফল্যের পথ অবশ্য মসৃণ হয় না। জার্মানির নেতৃত্বস্থানীয় ম্যাক্স রাইনহার্ড পরিচালিত সুবিখ্যাত ডয়েটস থিয়েটার কোম্পানি ড্রামস ইন দ্য নাইট প্রযোজনার পরিকল্পনা করেছিলেন ১৯২২-এর ডিসেম্বর নাগাদ। ব্রেখট বার্লিন ফিরে এলেন। পেট ভরাতে লাগলেন রাস্তার সস্তা হোটেলে ততোধিক সস্তা খাবারের সঙ্গে মাগনায় পাওয়া গাদাগুচ্ছের রোল খেয়ে। এই সময়টায় টাকা পয়সা নিয়ে ব্রেখটের সাবধানতা প্রায় কৃপণতার পর্যায়ে পৌঁছেছিল। ব্রুনেনকে কত সাধ্য সাধনাই করতে হতো ব্রেখটকে মাঝে মধ্যে অন্তত ট্রামে চড়াতে। তাকে ট্রামে চড়ার কথা বললেই ব্রেখট সেই লোভ সংবরণ করতেন আর বলতেন, এই ট্রাম যাত্রা গিয়ে থামবে এক কপর্দক শূন্যের শেষ যাত্রায়। ম্যাক্স রাইনহার্ড নিজে ব্রেখটের নাটকটায় এতটাই মুগ্ধ প্রভাবিত হয়েছিলেন যে নিজে প্রায় ৩ সপ্তাহ জুড়ে রোজ ড্রামস ইন দ্য নাইটের মহলায় উপস্থিত থাকতেন। প্রেক্ষাগৃহের শেষ চেয়ারে বসে গোটা ব্যাপারটা লক্ষ্য করতেন। কিন্তু মঞ্চ স্থাপত্য আর কোন চরিত্রে কে অভিনয় করবে তাই নিয়ে সমস্যা হচ্ছিল। আর রাইনহার্ডের কোম্পানির ম্যানেজার ফেলিক্স হোলেন্ডেরের সঙ্গে এ নিয়ে ব্রেখটের বনিবনা হচ্ছিল না মোটেও। শেষ পর্যন্ত ড্রামস ইন দ্য নাইট বার্লিনে ব্যর্থ হয়। মিউনিখ থেকে ব্রেখট ইহেরিংকে লিখলেন, হোল্যান্ডের শেষ পর্যন্ত ড্রামসকে ধ্বংসই করলেন। তাহলে কি কুৎসিত একটা মনই না লুকিয়ে আছে লোকটার ছাতির নিচে। ঈশ্বর এর বিচার করবেন, আর সেটা ওর পক্ষে ভালো হবে না মোটেই। তার চেয়ে বড় কথা, বিচার করব আমিও, আর সেটা হবে আরও খারাপ। মিউনিখের স্টেট থিয়েটার ব্রেখটের নতুন একটা নাটক প্রযোজনা করতে চাইছিল, ইন দ্য জাঙ্গল অফ দ্য সিটিজ। এই অদ্ভুত নাটকটায় ছিল এক ধরনের উদ্দেশ্যবিহীন কার্যক্রম। এর মধ্যে পরবর্তীকালের নাট্যকার স্যামুয়েল ব্যাকেট বা প্রায় সমসাময়িক ইউজিন ইউনেস্কোর নাটকের প্রাথমিক আদলটা পাওয়া যাচ্ছিল। ১৯২৩-এর মে মাসে এই নাটক অভিনীত হওয়ার পর দর্শকরা কেমন ঘাবড়েই গিয়েছিলেন। আর লাইপজিগে ৮ ডিসেম্বর অলউইন ব্রোনাঞ্জারের পরিচালনায় ব্রেখটের প্রথম নাটক বাল অভিনীত হলে সেখানে জুটল কলঙ্ক। একজন সমালোচক নাটকটাকে পঙ্কু স্নান বলে অভিহিত করলেন। এসব কথায় কিছুমাত্র ভ্রুক্ষেপ না করে ব্রেখট নতুন নাটক লেখার কাজে মন দিলেন। মিউনিখ ক্যামেরস্পিয়েলের সঙ্গে কাজের চুক্তি অনুযায়ী তাকে নতুন লেখা লিখতেই হতো। তাকে শেক্সপিয়রের ম্যাকবেথ নাটকটা নিয়ে কাজ করতে বলা হলে ব্রেখট ভেবে দেখলেন সেটা সেই মুহূর্তে তার সাধ্যাতীত। তাই ইংল্যান্ডের এলিজাবেথীয় যুগের সহজতর নাট্যকার ক্রিস্টোফার মার্লোর লেখা এডওয়ার্ড ২ নাটকটা নিয়ে কাজ শুরু করলেন। কিন্তু জার্মান ভাষায় এই নাটকের যে অনুবাদ পাওয়া যেত তা তাঁর একদমই পছন্দ হলো না। তিনি নিজেই এর পরিমার্জনার কাজে বসলেন। তাকে এ কাজে সহায়তা করলেন ফয়েক্টওয়াঙ্গার। নিজের করা অনুবাদ ফয়েক্টওয়াঙ্গারের কাছে ব্রেখট নিয়ে যেতেন, আর তিনি জায়গায় জায়গায় দরকার মতো ঠিকঠাক করে দিতেন। শেষকালে দেখা গেল নাটকটা মার্লোর নাটকের মূল ছকটিকে অনুসরণ করলেও হয়ে দাঁড়িয়েছে সম্পূর্ণ নতুন আর মৌলিক এক কাজ, ব্রেখটের একেবারে নিজস্ব ভাষা ও রূপের ব্যবহারের ফলে। ছেলেবেলায় আউগসবুর্গে থাকাকালীন সেখানকার এক মেলায় যেতেন ব্রেখট। এলাকার বিভিন্ন জায়গা থেকে চাষাভুষোরা আসত সেই মেলায়। চলত হই হুল্লোড়, নাচ গান, ছিল হাসি মজা, খাবার দাবারের ছিল অঢেল খোরাক। সেইখানে ছোটবেলায় ব্রেখট যেমন দেখেছিলেন নাগরদোলা, তেমনই দেখেছিলেন দোকানে হরেক পসরার মধ্যে উপস্থিত নলের ওপর জড়ানো বড় বড় হাতে আঁকা সব ইতিহাসের ছবি, যেগুলো খুলে মেলে ধরে দেখানো হতো। অঙ্কন কৌশল থেকে শুরু করে রঙের ব্যবহার, বক্তব্য পেশের ধরন, সবকিছুর মধ্যেই শহুরে চোখে গ্রাম্যতা ধরা পড়বে। কিন্তু এই ছবিগুলি ছোটবেলায় ব্রেখটের মনে এক গভীর প্রভাব ফেলে। এডওয়ার্ড ২ নাটকে ব্রেখট মঞ্চে নিয়ে আসতে চাইলেন ছোটবেলায় দেখা সেই সব ছবির আদল। গাথা কবিতার ধরনে লিখিত এই নাটকে যেসব ঘটনা মঞ্চে ঘটে তার উপস্থাপনায় এলো সেই সব গ্রাম্য ছবির শিল্পীদের মতো নিরাসক্তি। মঞ্চে যা যা ঘটছে তার সঙ্গে যেন নাট্যকারের কোনো সম্পর্কই নেই। একটা দূরত্বে থেকে নাট্যকার তথা পরিচালক যেন বা সমস্ত ঘটনা মঞ্চে ঘটতে দিচ্ছেন। এই প্রযোজনাটি ছিল সাধারণভাবেই পরিশীলিত, কিন্তু মঞ্চ আলো অভিনয় সব দিক থেকেই ভীষণভাবে ভঙ্গি নির্ভর। ব্রেখটের প্রযোজনায় এডওয়ার্ড ২ প্রথম মঞ্চস্থ হয় ১৯২৪ সালের ১৯ মার্চ মিউনিখে। নাট্যকার বার্টোল্ট ব্রেখটের যে একান্ত নিজস্ব ভঙ্গি তারই একটা প্রাথমিক রূপ দেখতে পাওয়া যাচ্ছিল এ নাটকে। আমরা আগে যেমন দেখেছি ব্রেখটের গরিব হেঁটে খাওয়া দলছুট সব মানুষদের প্রতি একটা সহজাত পক্ষপাত আছে, তেমনই আছে গ্রামীণ প্রথাসিদ্ধ শাশ্বত জ্ঞানের প্রতিও তীব্র এক আকর্ষণ। এই মানুষগুলোই জানেন সবকিছু,
তাদের কাছেই আছে যাবতীয় জাগতিক সমস্যার সমাধানের চাবি। এমনতর কোনো রোম্যান্টিক ভাবনায় নয়, বরং শহুরে মধ্যবিত্ত জীবনের বাইরেও যে জীবন আছে, আছে মানুষের জীবন আর তার চারপাশকে চেনা বোঝার আরও নানান কলাকৌশল। এই ভাবনা থেকেই ওই উৎসাহ আর শিল্পে তাকে প্রতিফলিত করার চেষ্টা। শিল্প সে তো জ্ঞানের উৎপাদন আর তার প্রচারেরই একটি কৌশল। পাশাপাশি ছিল থিয়েটার নিয়ে ধীরে ধীরে গড়ে ওঠা নিজস্ব ভাবনা চিন্তা। ব্রেখট বুঝতে পারছিলেন থিয়েটার গোমড়া থেরিয়ামদের তত্ত্ব তালাশের জায়গা মাত্র নয়, বরং এর সঙ্গে প্রাণের সম্পর্ক সার্কাসের। আলো আঁধারির মধ্যে ট্র্যাপিজের খেলা, জোকারদের অসম্ভব শারীরিক সক্ষমতা আর ভাড়ামো মানব শরীরের রহস্যজনক সব ভেলকিবাজি, এসবেই থিয়েটারের প্রাণের স্পন্দন। সার্কাসে যেমন কসরত দেখাবার গোল ঘেরা জায়গাটায় একে একে সবাই করে দেখায় তাদের যা যা আগে থেকে ঠিক করা আছে করে দেখাবার, সেখানে কোনো ভুলচুক যেমন নিষিদ্ধ, তেমনি থিয়েটারেও অভ্যাসী সব পালনীয় আচার ব্যবস্থার কোনো চুকি দর্শকদের চোখ এড়ায় না, শুধরে দেন তারাই। একবার একটা যুদ্ধের দৃশ্য কিভাবে পরিচালক ব্রেখটকে বেকায়দায় ফেলেছিল সে গল্প তিনি নিজে বলেছিলেন পরে অনেক জায়গায়। অনেকেরই সাহায্য চেয়েছিলেন এ ব্যাপারে। শেষকালে তিনি গিয়ে উপস্থিত হয়েছিলেন কার্ল ভ্যালেন্টিনের কাছে। এই কার্ল ভ্যালেন্টিন ছিলেন মিউনিখের বিয়ার হলের একজন খ্যাতনামা ভাঁড়। সন্ধেবেলায় শুঁড়িখানায় মাতালদের হাসানো ছিল তাঁর পেশা, যার শিল্পের নির্ভরং গভীরতার জন্য ব্রেখট তাঁকে অত্যন্ত সম্মান করতেন। তাঁকে নিয়ে লিখেওছিলেন একটি গোটা কবিতা ও 5টি একাঙ্ক নাটক। যুদ্ধের সময় সৈন্যরা কি করে জিজ্ঞেস করেছিলেন ব্রেখট সেই ল্যাংপ্যাঙে কমেডিয়ানকে। ভ্যালেন্টিন জবাব দিয়েছিলেন তারা ভয় পায়, আর এই উত্তর থেকেই পরিচালক স্থির করে ফেলেন তাঁর কর্তব্য। সৈনিকের অভিনেতারা সবাই খড়ি দিয়ে মুখ সাদা করে মঞ্চে এলো। ভয়ে তো মানুষের মুখ সাদা ফ্যাকাশেই মেরে যায়। থিয়েটার হিসেবে দৃশ্যটি হয়ে উঠল অবিস্মরণীয়। দর্শককে মজা দিতে হলে সবার আগে তো নিজেকে মজা পেতে হয়। কিন্তু একবার ভাবো তো সেই ভাঁড়টার কথা, কতটা রসিক হলে, জীবনকে মানুষকে কতটা ভালোবাসলে অমন ভয়ঙ্কর একটা কথা এতটা সহজে বলা যায়। বিশুদ্ধ ভাঁড়ামির তলে তলে যে দরদি বোধ, যে মানসী সহানুভূতিশীলতা, তাই তো জোরের জায়গা, জ্ঞানের জায়গা। ব্রেখটের চরিত্রের আরেকটি দিকও এতদিনে পরিষ্কার হয়ে উঠেছিল। তদানীন্তন জার্মান শিক্ষিত সমাজে একজন কবি বলতে লোকে বুঝত একজন একা, চিরবিষণ্ণ, সকলের থেকে নিজেকে গুটিয়ে রাখা এক ব্যক্তি, যে নিজের ব্যথা বেদনা অহংকার ভাবনা চিন্তা ছাড়া বোঝে না কিছু, এমনকি শুনতেও চায় না অন্য কোনো কিছু। ব্রেখট ছিলেন ঠিক উল্টো। তিনি বিশ্বাস করতেন না যে তাঁর ভাবনা চিন্তার গুপ্ত ভাণ্ডারটি তিনি উজাড় করে দেবেন শুধুমাত্র তাঁর নিজস্ব কয়েকজন পেটোয়া লোকের সামনে। এরা তো শুধুমাত্র তাঁর ভাষাতেই কথা বলে। তাঁকে পীর পয়গম্বর ঠাউরে তাঁর বাক্যকে বিনা প্রশ্নে মেনে নেয়, তাঁর জীবনকে, জীবনের অভিজ্ঞতাকে নিজেদের জীবন অভিজ্ঞতার সঙ্গেই গুলিয়ে ফেলে, নিজেদের আর বৃহত্তর সমাজের সমূহ ক্ষতি করে, অন্যের জীবন ধ্বংস করে, কোনো মানে না বুঝে বড় বড় বুলি কুপচিয়ে। ব্রেখট কখনো তাঁর পাশে এই পরজীবী চামচাদের ঘেঁষতে দেননি, যারা তাদের বৃত্তের বাইরের গোটা জগৎটাকে দেখে অশিক্ষিত হিসেবে, আর এই বৃত্তের বাইরের সমস্ত মানুষের প্রতি মূলগত এক অসম্মান যাদের আত্মপরিচয়। বরং সবসময় পেয়েছেন একদল বন্ধু ও সহকর্মীকে। এদের প্রত্যেকের মতামত শুনতেন আলাদা আলাদা গুরুত্ব দিয়ে। সবাই ভাবতেন সমবেতভাবে, তর্ক করতেন, মেনে নিতেন, আবার কখনো কখনো কাউকে শুধরেও দিতেন। প্রথম থেকেই অশিক্ষিত বলে কাউকে থামিয়ে দিতেন না ব্রেখট। তাঁর ভাবনা আর কর্মের এখানেই ঐক্য। মুখে বাতেলা আর কাজের সময় নিদারুণভাবে স্বার্থপর, এমন দ্বিচারিতা তাঁর চরিত্র বিরোধী। আর্নল্ড ব্রোনেনের একটি লেখা থেকে জানতে পারি, যখন ব্রেখট অসুস্থ হয়ে বার্লিন চ্যারিটি হাসপাতালে শয্যাশায়ী, তখনও তিনি একা নন, বরং অনেকের মধ্যে। ব্রেখট কেমনভাবে নিশ্চিন্ত ঢিলে ঢালা ভঙ্গিতে কাজ করতেন তারও বর্ণনা পাওয়া যায় ব্রোনেনের লেখা থেকে। ঘর ভর্তি লোকের তর্ক প্রতিতর্ক, আয়েশ করে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে আর পায়চারি করতে করতে শুনতেন ব্রেখট। রসিকতা করতেন, কিন্তু নিজের কাছ থেকে একচুল সরতেন না কখনো, যতক্ষণ না নিজের ভাবনাটাকে সর্বাঙ্গ সুন্দর করে পেশ করতে পারছেন বন্ধুদের সামনে, ততক্ষণ লড়ে যেতেন। যেহেতু তিনি মনে করতেন না যে তাঁর ভাবনাগুলো পেয়েছেন দৈবভাবে, বরঞ্চ জানতে পেয়েছেন বারবার ভুল করে, সেজন্য নিজের লেখালেখিকে বারবার কেটে বদলাতে তার এতটুকু কুণ্ঠা ছিল না। ঔপন্যাসিক ফয়েক্টওয়াঙ্গার যেমন বলেছেন, নিতান্ত সাধারণ একটা অঞ্চলে থিয়েটার করতে গেলেও সেই অঞ্চলের নিজস্ব বৈশিষ্ট্যের সঙ্গে খাপ খাইয়ে নিতে ব্রেখট নিজের নাটকের বহু, প্রায় 20-30টা পাঠান্তর তৈরি করে রাখতেন। কখনো মনে করতেন না যে কোনো নাটক লেখা একেবারে শেষ হয়ে গেছে। কোনো নাটক 10 বার ছাপা হলেও
দশম সংস্করণটা হতো শেষের আগেরটা। নাট্য প্রযোজক আর নাটক প্রকাশকদের দুঃস্বপ্ন ছিলেন তিনি। নাটকের ভেতরের কোনো খাপছাড়া ব্যাপার তাঁর নজরে এলে গোটা 1 বছরের পরিশ্রমকেও মুহূর্তে বাতিল করতে তাঁর হাত কাঁপত না। কিন্তু নাটকের বাইরের কোনো সম্ভাব্যতা অসম্ভাব্যতা নিয়ে এক চিলতে সময়ও ব্যয় করতেন না তিনি। ছেড়ে দিতেন সেটা প্রযোজক বা তাঁর সচিবের ওপর। তিনি শুধু নাট্যকার ছিলেন না, ছিলেন নির্দেশক, প্রয়োগকর্তাও। তাকে থিয়েটার করতে হতো সরাসরি দর্শকের সামনে। সেখানে দর্শক হাততালি দিলে তবেই তার শ্রম সার্থক, আর গালি দিলে সবই পণ্ডশ্রম। তাই তার ছাপা নাটকের পাঠান্তর থেকে ভবিষ্যতে কোনো পণ্ডিত সমালোচক কি মহান উদ্ঘাটন বা আবিষ্কার করবেন সে আশায় বসে থাকলে তার চলত না। কোনো চরিত্র নতুন সংস্করণে মাতাল থেকে পাগল হলে আদৌ কোনো তাৎপর্যময় রূপান্তর হতো কিনা সেই কুটকাচালে মাথা ঘামাবার সময় তার ছিল না। বার্নহার্ড রাইখ, যিনি মিউনিখ ক্যামেরস্পিয়েলে ব্রেখটের সঙ্গে কাজ করেছিলেন, তার স্মৃতিচারণায় লিখেছেন, কেমন করে কবি বা নাট্যকার এবং নির্দেশক বা প্রয়োগকর্তা ব্রেখট একসঙ্গে কাজ করতেন। নির্দেশকের কোনো অভিনেতাকে পছন্দ হলে সঙ্গে সঙ্গে নাট্যকার নিজের পকেট থেকে কাগজ বের করে নতুন পার্ট লিখে অভিনেতাকে ধরিয়ে দিতেন। আবার প্রয়োগকর্তা যদি কোনোদিন দেখতেন কবি যা বলতে চাইছেন তা কোনোভাবেই মঞ্চে অনুবাদ করা যাচ্ছে না, পরদিনই কবি সম্পূর্ণ নতুন পার্ট নিয়ে মহলায় হাজির হতেন। একে একে তা পৌঁছে যেত সবার কাছে। ব্রেখটের একটা অদ্ভুত ক্ষমতা ছিল বন্ধুত্বের ব্যাপারে। স্কুল জীবন থেকে আরম্ভ করে পরে আরও বহুদিন পর্যন্ত যাঁদের সঙ্গে তার একবার বন্ধুত্ব হয়েছে, হাজার মনোমালিন্য বা ভুল বোঝাবুঝির পরেও তাঁরা সবাই ব্রেখটের আজীবনের বন্ধু ছিলেন। ব্রেখট নিজেও বলেছেন এ ব্যাপারে অনেকবার। ফ্রেন্ডলিনেস বা বন্ধুভাব, এই বিষয়টি নিয়ে তার ভাবনা ও নিজের জীবনে তার চর্চা কবি বা নাট্যকার বা নির্দেশক বা প্রয়োগকর্তা ব্রেখটের একরকম জীবন দর্শনই বলা চলে। রাজনৈতিক মতানৈক্য বা পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণের ভিন্নতা কোনো কিছুই তাঁর আর তাঁর বন্ধুদের মাঝখানে দাঁড়াতে পারেনি। অপরের অনুভূতি, তার আবেগ বিশ্বাসের প্রতি অপরিসীম শ্রদ্ধাই ছিল তাঁর বন্ধুভাবের মূল কথা, যার প্রাথমিক শর্ত হল নিজেকে কখনোই উদগ্রভাবে প্রকট করে না তোলা। ফয়েক্টওয়াঙ্গারের উপন্যাস ফলাফল এর নায়ক, মোটর গাড়ির নকশাকারী ক্যাসপার প্রয়েক্টকে ব্রেখটকে মাথায় রেখেই বানিয়েছিলেন ঔপন্যাসিক। উপন্যাসের প্রথম খণ্ডে প্রয়েক্ট সম্পর্কে এক জায়গায় বলা হচ্ছে, সে নিজের সম্বন্ধে একটা তত্ত্ব বানিয়েই নিয়েছে, যেটার মোদ্দা বক্তব্য হলো লোকজনের সঙ্গে শুধু তাদের বিষয়েই কথা বলতে হয়, কখনো নিজের কথা বলতে নেই। আবার বন্ধুবৎসল ব্রেখটের একেবারে উল্টো একটা দিকও ছিল। এই অতি সাধারণ দর্শন, রোগা, না কামানো দাড়ি, স্টিলের দস্তা ফ্রেমের চশমা, চামড়ার কোট আর চামড়ার টুপি পরা যুবক ছেলেটি অন্যকে ভয় পাইয়েও দিত রূঢ়তা দিয়ে, একজন রীতিমতো ভীতিপ্রদ কেউ হিসেবে কাঠখোট্টা, নীরস। ব্রেখটের চরিত্রের এই পরস্পর বিরোধী ব্যাপারগুলো তার বন্ধুদের কাছে অজানা ছিল না। 1927 সালে বেরোয় ব্রেখটের কাব্যগ্রন্থ হাউস পুস্টিলে। এই বইয়ে ছিল বন্ধু ক্যাসপার নেহারের আঁকা ব্রেখটের একটি ছবি, যে ছবির তলায় ল্যাটিন ভাষায় একটা কথা লেখা ছিল। তার মূল বাণীটি এইরকম, অসাধারণ এই মানুষটি যেন বাঁচেন বহুদিন। জোর দিয়ে বলা হয়েছিল ব্রেখটের বন্ধু ভাবাপন্নতার কথা আর তার ছেলে ও মেয়েদের সঙ্গে সমান মাত্রায় বন্ধুতার কথা। আবার তার পরস্পর বিরোধী চরিত্র বৈশিষ্ট্যের জন্য তাকে আখ্যায়িত করা হয়েছিল আগুন আর জলের মিলমিশে তৈরি একজন মানুষ হিসেবে, যিনি শত্রুর জম। আবার ব্রেখটের এই আপাত রসকসহীন কাঠকাঠ যুক্তিবাদী মনটার তলায় অন্য আরেক ধরনের আবেগও লুকিয়ে থাকত, অন্যরা জানতে পায় না। কিন্তু দুর্বল মুহূর্তে প্রয়েক্লো বলে সে জানে নিজের আবেগ অনুভূতিকে ঋজু কেঠো যুক্তি দিয়ে ধামাচাপা দিতে কতটা মূল্য দিতে হয়।